নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতে বলি, বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল বাটন প্রেস করুন, আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর সেই সমস্ত মানুষজনদেরকে বলুন এই অনুষ্ঠান দেখতে যারা সিরিয়াস পলিটিক্যাল আলোচনা শুনতে, আলোচনা করতে ভালোবাসেন। শুরু করছি মতামত। আজকের শীর্ষক, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে AB ভোল বদলের কিস্সা। আজ এক মেটামরফোসিসের গল্প, রূপান্তরের কিস্সা। 2011 বিধানসভা নির্বাচন। ভবানীপুরে কর্পোরেশনের 72 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চলছে। বিধানসভা ভোটের প্রচারের মুখ ইন্দ্রনীল সেন। কলকাতা টিভির জন্য ভোটের সেনাপতি বা ওই রকম একটা অনুষ্ঠানের জন্য আমিও সেখানে হাজির ছিলাম। ইন্দ্রনীল আমাকে সেদিন বলেছিলেন, অভিষেক ব্যানার্জি আসছেন, কথা বলে যেও। কিছুক্ষণ পরে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজির হলেন। মমতার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়, অসম্ভব এক লালটুস চেহারা, গোলগাল বাচ্চা ছেলে। বুঝলাম কেবল পিসিমণির ভাইপো বলে, দিদিমণির ভাইপো বলে দলে এসেই নেতা হয়েছেন। কিছুক্ষণ ছিলাম। কর্মীদের ওনাকে নিয়ে খুব বেশি উত্তেজনা আমি দেখিনি, বরং ইন্দ্রনীল সেন একজন সেলিব্রিটি হিসেবে উত্তাপ নিচ্ছিলেন। কাট টু 2026 আমতলা। তৃণমূল দলের দপ্তরের বাইরে সাংবাদিকরা দাঁড়িয়ে, শোনা গেল এবি আসছে। খেয়াল করুন, সাংবাদিক থেকে দলের কর্মীরা এবি বলছেন। সেদিনকে ইন্দ্রনীল আমাকে বলেছিলেন অভিষেক ব্যানার্জি আসছেন। হ্যাঁ, স্লিম ট্রিম এক যুবক, সাদা জামা, সম্ভবত জিন্স, এসে হাজির হলেন। পাশে প্রতিকুর রহমান। কদিন আগে 50টা পুশ আপ করে শারীরিক সক্ষমতা জানিয়ে দিয়েছেন। হ্যাঁ, 2011 থেকে 2026 15 বছরে তিনি অভিষেক ব্যানার্জি থেকে AB হয়ে গেছেন। হ্যাঁ, খেয়াল করুন, AB। কোথায় এরকম সম্বোধন শুনেছেন? বিজেপিতে LK আদবানিকে ওই LKA বা এরকম কিছু বলা হতো, বা ABB অটল বিহারী বাজপেয়ী, বা ধরুন IG ইন্দিরা গান্ধী, PDM প্রিয়রঞ্জন দাসবংশী, SM সোমেন মিত্র। না, শুনেছেন কমিউনিস্ট পার্টিতে PDG প্রমোদ দাশগুপ্ত, BB বিমান বসু, JB জ্যোতি বসু, AKG AK গোপালন। হ্যাঁ, পুরনো কমিউনিস্ট তাদের এক ধারা ছিল। আর ছিল স্কুলে AP স্যার, BC ম্যাম, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। পলিটিক্যাল পার্টির মধ্যে এটা ছিল কেবলমাত্র কমিউনিস্টদের প্রথা কি ফিরে এলো? আর যাই হোক, উনি কমিউনিস্ট তো নন, ওনার মধ্যে কোনো কমিউনিজম আমি খুঁজতে যাচ্ছি না, যাবও না। কিন্তু যাই হোক, অভিষেক ব্যানার্জি থেকে AB এক রূপান্তর, এক মেটামরফোসিস, এক ভোল বদল। সেই 1998 থেকে তৃণমূলের পথ চলা। আজ অবধি কোনো তৃণমূল নেতা দলের কোট অ্যান্ড কোট আদর্শ, ইডিওলজি নিয়ে কোনো কথা বলেছেন? আচ্ছা, বলাটাও কি খুব জরুরি? না, একেবারেই নয়। কারণ আদর্শ মুখে যাই বলুক না কেন, কাজে সেসব তো দেখা যায় না। তা আমরা জানি আদর্শটা একটা ধারণা তৈরি করার, পারসেপশন বিল্ডিং ইনস্ট্রুমেন্ট। সেটাই হয়ে গেছে এখন, যার ঠিকাদারি নিতে কেউ এখন আবার রাজিও নয়। তবুও সব দলই তো একটা আদর্শের কথা বলে। বেশিরভাগ দল আদর্শের তত্ত্বায়ন করে, তার একটা থিওরাইজেশন হয়। দীনদয়াল উপাধ্যায়ের তত্ত্ব এনে হাজির করা হয়, মার্কসের তত্ত্ব, লেনিনের তত্ত্ব, মাওয়ের তত্ত্ব, লোহিয়ার তত্ত্ব, এসব আছে। তৃণমূলের সেসব দায় কোনোদিন ছিল না। মমতা কখন নিজেকে দক্ষিণপন্থী বলেছেন, কখনো গান্ধীবাদী বলেছেন, কখনো তার অনুগামী ব্রাত্য বসু বা সুবোধ সরকার, ওনার মধ্যে লেনিনকে দেখেছেন। বেশ কিছু তৃণমূল নেতা ওনাকে বামপন্থী, আসল বামপন্থী বলেন। সদ্য দলে আসা প্রতিকূল সেটাই বলেছেন। কিন্তু সেদিন প্রায় 10 মিনিট ধরে ওই AB তৃণমূলের ইডিওলজি নিয়ে অনেক কথা বললেন। তৃণমূলের আদর্শ হচ্ছে ওয়েলফেয়ারিজম।
হ্যাঁ, কল্যাণকামী মতবাদ আছে আছে এই ওয়েলফেয়ারিজম নিয়ে দিস্তে দিস্তে লেখা আছে, কিন্তু সেদিন উনি যা বোঝাচ্ছিলেন তা হলো মানুষের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো, তাদের মধ্যে সব থেকে গরিব মানুষের পাশে দাঁড়ানো এক ওয়েলফেয়ারিজম, সেটাই তৃণমূলের মতবাদ। সেই অর্থে এই প্রথম তৃণমূলের তত্ত্বায়ন হচ্ছে, থিওরাইজেশন হচ্ছে, তাদের মতবাদ সামনে আনা হচ্ছে। সিপিএম সমেত বিপ্লবীরা শুনে আসবেন, জাঙ্গিয়ার বুক পকেট, ধনেপাতার ক্যাশমেমো ইত্যাদি বলবেন, কিন্তু যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন সিপিএম দলের কর্মসূচির 112, 113 ধারাতে নির্বাচনে জিতে রাজ্য সরকারের দায়িত্ব নেবার ক্ষেত্রে পরিষ্কার সেটাই লেখা আছে। গরিবস্য গরিব মানুষগুলোকে ন্যূনতম সুবিধে দেবার জন্যই এক বিপ্লবী দল সরকারে যাবার সিদ্ধান্ত নিয়েছিল। সিপিএম এর আসল লক্ষ্য বিপ্লব, জনগণতান্ত্রিক বিপ্লব, সমাজতন্ত্র ইত্যাদি যাই হোক না কেন, আপাতত লক্ষ্য কিন্তু সেই ওয়েলফেয়ারিজম, যা বলে দ্য গ্রেটেস্ট অ্যামাউন্ট অফ গুড ফর দ্য গ্রেটেস্ট নাম্বার। হ্যাঁ, সেদিন আমতলায় দাঁড়িয়ে তৃণমূলের এবি তৃণমূলের আদর্শের কথা তুললেন, বললেন ওয়েলফেয়ারিজমের কথা। কিন্তু আমরা তো জানি আদর্শ তো ওই আপাতত পারসেপশন বিল্ডিং ইনস্ট্রুমেন্ট, কাজে হচ্ছে নাকি। 2019 থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, একেবারে হাতে টাকা পৌঁছে দেওয়া শুরু করে দুয়ারে সরকার, দুয়ারে রেশন, স্বাস্থ্যসাথী, এগুলোই তো ওই ওয়েলফেয়ারিজমের চেহারা। তাকিয়ে দেখুন, এগুলোর পেছনে একটা খুব গোছানো পরিকল্পনাও দেখতে পাবেন, যা ধীরে ধীরে এক অগোছালো তৃণমূলকে এক নির্দিষ্ট সাংগঠনিক স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসছে। আর সেই প্রেক্ষিতেই অভিষেক ব্যানার্জি এবি হয়ে উঠছেন। প্রথম যেদিকে এবি নজর দিয়েছেন সেটা হলো এক পারফরমেন্স ড্রিভেন অর্গানাইজেশন, অর্থাৎ তুমি কাজ করো, তুমি দলে থাকবে, পারফর্ম করুন, দল আপনাকে জায়গা দেবেন। এই দলের তরুণদের এটা বোঝাতে চেষ্টা করেছেন, খানিকটা পেরেওছেন। ফলো হাতে নাতে বেশ কিছু ঝকঝকে তরুণ বিভিন্ন জেলায় বেরিয়ে আসছে। না তারা সর্বত্যাগী সন্ন্যাসী নন, তাদের মধ্যেও দুর্নীতি নেই এমন নয়, কিন্তু এই স্ট্রাকচারটা আগের থেকে আলাদা। আগে যেভাবে দলের বিভিন্ন জেলায় 12 ভূঁইয়ারা গজিয়ে উঠেছিলেন বা আছেন এখনো, যেভাবে তাদের তৈরি কোটারি চালাতো দলটাকে, সেই স্ট্রাকচারটা কিন্তু ভেঙে গেছে। দল মমতার আমলে গড়ে উঠেছে, সেই দলই সরকারে এনেছে দলকে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দলে একটা আদ্যপাদ্য বদল আনতে পেরেছেন এবি। রেজিস্ট্যান্স ছিল না, হ্যাঁ ছিল, বিরোধিতা ছিল না, ছিল। দলের ওল্ড গার্ডরা প্রায় হুমড়ি খেয়ে পড়েছিলেন মমতার কাছে। দলের এই কর্পোরেটাইজেশন নিয়ে পিসি ভাইপোর দ্বন্দ্ব লেগেছিল লম্বা সময় ধরে, সেই দ্বন্দ্ব চলেওছে। মমতাকে আমরা বলতে শুনেছি ওসব আইপ্যাক ফাইপ্যাক, কারোর কথা শুনতে হবে না, কিন্তু তারপরে সেই দাগ গেছে। ওলগার্ডদের সেই অর্থে পাক্কা ধান্দাবাজেদের শিরদাঁড়া কেঁপে গিয়েছিল আরজি কর আন্দোলনের সময়। হ্যাঁ, অনেক ধৈর্য ধরে আবার কর্তৃত্ব হাতে নিয়ে মমতা বুঝেছেন দল আর সরকার দুটোতেই সমান মনোযোগ দেওয়া অসম্ভব, তাই দল দেখছেন এবি, সরকার চালাচ্ছেন মমতা। হ্যাঁ, আপাতত এটাই ব্যবস্থা। পিডিজি এবং জ্যোতি বসু স্টাইল কতটা বদলেছে, দিদির দুধ অ্যাপটা দেখে নিন, বুঝতে পেরে যাবেন। প্রতিটা বুথের হেলথ স্ট্যাটাস, বুথ কেমন আছে, এবির দপ্তরে সেটা আছে। কোন দরজায় টোকা দিতে হবে সেই বুথ, এলাকা, আসন দেখেই ঠিক হচ্ছে। সেই সময় মুকুল রায় দলে ছিলেন, মনে আছে? দলের পোর্চিং কাকে বলে শিখিয়েছিলেন, দল ভাঙানো শিখিয়েছিলেন। ওনার পথ ধরে শুভেন্দু চলেছিলেন একই পথে, প্রশাসন পুলিশ দিয়ে দল ভাঙা। 2012, 13, 14, 15, 16 সেই খেলা দেখেছি। মুকুল রায় চলে যাবার পরেও শুভেন্দু সেই একই খেলায় নেমেছিলেন, একই খেলা খেলেছেন। কিন্তু এবি আমলে সেই পোর্চিং, দল ভাঙানো অনেক টার্গেটেড, অনেক সূক্ষ্ম, অনেক বেশি কার্যকরী। আবার দেখুন দিদিমণিকে, সৌগত রায় থেকে, সোমেন মিত্র থেকে চরম বিরোধীদের দলে এনে জায়গা দিয়েছেন, আয় আয় দলে আয়। অন্যদিকে দেখুন অভিষেকের আমলে রাজীব ব্যানার্জি এখনো মাঠের বাইরে, প্রবীর ঘোষাল এখনো মাঠের বাইরে। যাও ত্রিপুরাতে যাও, প্রমাণ করো, পারফর্ম করো। হ্যাঁ, দলের খোল নলছে, বদলাচ্ছে। দুর্নীতি আর দাদাগিরি, হ্যাঁ সেখানেও বদল আসছে বই কি। ফিউডাল আমল, জমিদারি আমল গান চলে গেছে। দলের টাকা দরকার, টাকা তো তুলতেই হবে। তো 12 ভূঁইয়ারা 100 টাকা তুলে দলকে দিতেন 10 কি 15, বাকিটা বাড়ি, ব্যাংক, খাটের তলায়। সেই জমিদারি কিন্তু বন্ধ হয়ে গেছে, এমনটা বলবো না, কিন্তু প্রশ্নের মুখে পড়েছে, এটা বলবোই। ওল্ড গার্ডেরা বুঝেছেন এটা আর চলবে না। টাকা উঠবে, আগের চেয়ে বেশি উঠবে, কিন্তু তা আম জনতার কাছে প্রশ্ন খাড়া করবে না। ইডিকে খাটের তলাতে পাওয়া টাকা গুনতে হবে না। না, সিপিএম এর মতো সর্বোচ্চ মাইক্রো লেভেলের
তোলাবাজিও নয়, আবার তৃণমূলের কিছুদিন আগের লুটতরাজও নয়। টাকা আসছে, খাতা পরিষ্কার, ডোনেশন দেবার লোকজন কম নেই। একটা সরকারের কত প্রজেক্ট, কত বড় বড় কাজ, টাকা আসবে বাজারের তোলাবাজি থেকে নয়। তো পেরেছেন না, এবি এখনো পারেননি, কিন্তু সেদিকে যাচ্ছেন। উদাহরণ, একটা অভিযোগ দায়ের হলেই মাথার ওপর থেকে হাত তুলে নিচ্ছে দল। তলার সারিতে খবর যাচ্ছে, বাসে লেখা থাকে না, নিজ মাল নিজের দায়িত্বে, এখানে একটা অলিখিত মেসেজ, দল আপনার ছ্যাঁচড়ামোর দায় নেবে না। গত 2-3 বছর এরকম 100 নয় 100 ঘটনা ঘটেছে। পাড়ার খাঞ্জা খায়রা বিপদে পড়েছেন, মাথার ওপর থেকে হাত তুলে নিয়েছে দল। কেবল পাড়ার খাঞ্জা খা নন, তেমন তেমন নেতা এমএলএ সাইড লাইনেও জায়গা পাচ্ছেন না। একটা প্যারালাল নেটওয়ার্ক তৈরি করেছেন এবি, যারা ইনপুট দিচ্ছেন একেবারে লেটেস্ট ম্যানেজমেন্ট থিওরি, পারফরমেন্স ড্রিভেন অর্গানাইজেশন উইথ ডে টু ডে ইনভিজিবল ভিজিলেন্স। সেই ছাঁকনিতে উঠে এলে তাদেরকে দায়িত্ব দাও, দলের নেতাদের, বিশেষ করে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভদের, নির্বাচিত প্রতিনিধি, সে এমপি হন, এমএলএ হন, পঞ্চায়েত প্রধান হন, কাজ দেওয়া হচ্ছে আর রেগুলার তার মনিটরিং চলছে। একেবারে সাংসদদের কথাই বলা যাক, তৃণমূলের সংসদে অ্যাক্টিভিটি দেখে বাকি দলের নেতারা প্রতিদিন 0 আওয়ারে তৃণমূলের 2-3-5 জনের প্রশ্ন থাকছে, এমএলএদের মিটিংয়ের ছবি পাঠাতে হচ্ছে, পঞ্চায়েতের কাজে রিপোর্ট যাচ্ছে ক্যামাক স্ট্রিটের অফিসে। মিডিয়া নিয়েও দেখুন বদলে গেছে তৃণমূলের আগের ব্যবস্থা। কোনো পার্মানেন্ট শত্রু নেই, মিত্র নেই, দেশ জুড়ে তৃণমূলের খবর হচ্ছে, মমতাকে প্রজেক্ট করা হচ্ছে। লোকসভার নির্বাচন তো সেই কবে, 2029-এ। উদ্ধব ঠাকরে এখন বলছেন ইন্ডিয়ার দায়িত্ব নিন মমতা, অখিলের সমর্থন করছেন। মনমোহন সিংয়ের অ্যাডভাইজার সঞ্জয় বারু টেলিগ্রাফে লিখছেন মমতার হওয়া উচিত প্রধানমন্ত্রী। মণিশঙ্কর আইয়ার বলছেন একই কথা। বীর সাংভির মতন কালামনিস্ট বলছেন মমতা মুখ হয়ে উঠছেন, ভরসার জায়গা হয়ে উঠছেন উদার গণতান্ত্রিক মানুষদের। বীর সাংভি বলছেন, আপনি মানেন না তো মানেন না, আমি মানতে বলছি না, আমি বলছি এগুলো জাতীয় সংবাদ মাধ্যমে বলা হচ্ছে, মানে মিডিয়া হ্যান্ডলিং ভালো হচ্ছে। রাজ্যেও অমন চোখা প্রশ্ন করেন সুমন দে, তিনি জাদুর গায়ে হাত বুলোলেন না, একটাও অস্বস্তিকর প্রশ্ন নেই। আবার দেখুন মমতার সাক্ষাৎকারের আগে নারায়ণ শিলাও বসানো হয়ে গেছে, বিমান বসুর সাক্ষাৎকারও নিয়েছেন। সিপিএম ফেসবুকে বিমানের সাক্ষাৎকার সবে পোস্ট করা শুরু করেছে, তার মধ্যে চলে এসছে মমতার সাক্ষাৎকার। রাজ্যে ওই এক ক্যাপ্টেন ময়ূখ ছাড়া আর কোনো বড় বিরোধী তার নেই, মিডিয়াতে নেই। ক্যাপ্টেন ময়ূখ মমতার প্রশংসা করলে বিপদ হবে। আবার দেখুন এবির বন্ধু সঞ্জয় বসু, তার পত্রিকাতে সরকারের কড়া সমালোচনা চলছে, ছাপা হচ্ছে সেগুলো। হাওড়ার পিলখানায় সাংবাদিক পেটানি খেলো, তৃণমূল দলের মিডিয়া সেলের মাথা ফোন করছেন সাংবাদিককে, দুঃখ প্রকাশ করছেন, পুলিশ অ্যাক্টিভ হচ্ছে। সব মিলিয়ে এবি আমলে মিডিয়া হ্যান্ডলিং অনেক বেটার। কিন্তু এসবের মধ্যে সমস্যা নেই। অভিষেক থেকে এবি হয়ে ওঠা কি খুব সহজেই মেনে নিয়েছে দলের ওল্ড গার্ডেরা? আরে ভাই, ওসব মেডিকেল ক্যাম্প করে কি রাজনীতি হয়? দল চালাতে টাকা লাগে, কম্পিউটারে দল চলে না, বলে কি রাজনীতির আবার রিটায়ারমেন্ট, টাকা উনিই কামাবেন। হ্যাঁ, দলের এক বড় অংশ এই কথাবার্তা নিয়ে, এই সমস্ত কথাবার্তা আছে, কিন্তু ক্ষমতা, পাওয়ার ইজ দ্য সিমেন্টিং ফ্যাক্টর, তাই সেঁটে আছে, চুপ করে আছে। বিপদটা কোথায়? এদের এক বড় অংশের সঙ্গে শুভেন্দুর ঘনিষ্ঠ যোগাযোগ। হ্যাঁ, এনারা যোগাযোগ রাখছেন, দল এতটুকু খারাপ ফল করলে এই ঘুমিয়ে থাকা দৈত্যরা তাণ্ডব শুরু করবে। হ্যাঁ, এখনো এবির কাছে সেই ডিসিসিভ পাওয়ার নেই, ডিসিসিভ যে শক্তি নেই, নিয়ন্ত্রণ শক্তি নেই। এদের ঐক্যবদ্ধ শক্তিকে হারিয়ে দেবেন না, পারবেন না। সেটাই আপাতত অভিষেক থেকে এবি হয়ে ওঠার পরে সবচেয়ে বড় দুর্বলতা। 2026 অনায়াসে পার করে দিলে লিখে রাখুন, এই ওল্ড গার্ডদের অনেকে মার্গদর্শক মণ্ডলীতে তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এই এবির নেতৃত্বে নতুন দল 26-এর পরে দলের মধ্যে এক সুসংহত মমতাবাদ, মানে ওয়েলফেয়ারিজমকে তুলে ধরা হবে। দলের কর্পোরেট চেহারা আরো শার্প হবে, দল আরো 15-20 বছরের অক্সিজেন পাবে, দলের নতুন চেহারাগুলো সামনে আসবে। কিন্তু সেই সময়টা পেতে হলে তৃণমূলকে অন্তত 2021-এর ফলাফলকে ধরে রাখতেই হবে। শুঁয়োপোকা থেকে গুটি হয়ে প্রজাপতি হওয়ার প্রথম শর্ত হলো মাঝপথে গুটি ভেঙে না যাওয়া। অভিষেক থেকে আক্ষরিক অর্থে এবিত হয়েছে, কিন্তু সেই রূপান্তর হবে তখনই কমপ্লিট যখন ওই ওল্ড গার্ডেরা, যারা এই রূপান্তরে প্রথম হাড়ি কাটে মাথা দেবে, তাদের হার নিশ্চিত হবে। তাই খেয়াল করে দেখুন, এক সর্বশক্তি নিয়ে টিম এবি নেমেছে 215-20 আসন পাওয়ার জন্য। এই নির্বাচন কেবল বিজেপিকে হারানোর নয়, টিম এবির পূর্ণ কর্তৃত্বের।
তৃণমূল দলে গণতন্ত্র থাকবে? এই প্রশ্ন তো ঠিক এখানেই উঠে আসা উচিত। তাহলে বলবো সারা দেশের দিকে তাকিয়ে দেখুন, সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখুন, শাসন ক্ষমতায় থাকা দলে গণতন্ত্র আসলে সোনার পাথর বাটি। এক বিশাল শুটিংয়ের মতো এক বিশাল রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক কর্মকাণ্ডকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ডিরেক্টরের দরকার হয়, একজন নেতার দরকার হয়, যে নেতা আমেরিকাকে চমকে দিয়ে পরমাণু বোমা আবিষ্কার করে ফেলেন, যে নেতা মহাকাশে লাইকা পাঠিয়ে দেয়, যে নেতৃত্ব আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে কোড়ে আঙুলের মতো কিউবাকে ধরে রাখে, যে নেতৃত্ব 48 সালে ক্ষমতা দখলের পরে আজ দুনিয়ার অন্যতম বড় সামরিক অর্থনৈতিক শক্তি হয়ে ওঠে। সেই সমস্ত দেশের দিকে তাকান, কোন দলে সেই গণতন্ত্র আছে? বিজেপি, কংগ্রেসে, এসপি, শিবসেনা, ডিএমকে, তেলেগু দেশম, কমিউনিস্ট পার্টিগুলোতে। তাহলে সেটা তৃণমূলে আশা করছেন কেন? আশা করাটাও ভুল। দল চলছিল মমতার নেতৃত্বে, সেই দল এখন চলছে মমতার দেখরেখে, অভিষেকের নেতৃত্বে, এরপরে তা চলবে অভিষেকের নেতৃত্বে। প্রশ্ন আছে, প্রশ্ন কিন্তু আছে। এক, দলের মুখ মমতা, মানুষের সঙ্গে কমিউনিকেশন মমতা, যোগাযোগের অস্ত্র এখনো মমতা, মানুষের আশা ভরসার জায়গা মমতা। কাজেই সেই নির্ভরতা, মমতা নির্ভরতা অভিষেক কি করে কাটাবেন? দুই, দল হারলে তাকে কিন্তু ওই ওয়েলফেয়ারিজম দিয়ে দাঁড় করিয়ে রাখা যায় না। কারণ তখনই ওয়েলফেয়ারিজম কাজ করে যখন দল ক্ষমতায় থাকে। তাহলে তখন দলের মতবাদটা কি হবে সেটা ভাবতে হবে। তিন, দেশের মধ্যে এক প্রান্তে ক্ষমতায় থাকা একটা সময়ের পরে প্রায় অসম্ভব, পৃথিবীর ইতিহাস সেটাই বলে। কাজেই এক্সপ্যানশন, সারা ভারতের রাজনীতির জায়গাটাও জরুরি, যেখানে এবির তৃণমূলও চূড়ান্ত ব্যর্থ। চার, রাজ্যের শিক্ষা, উচ্চশিক্ষা, কোর ইন্ডাস্ট্রি বা গ্রামীণ স্বাস্থ্য এক চূড়ান্ত বাজে অবস্থায় আছে। কেন? হ্যাঁ, সামনে পেলে এসব প্রশ্ন ওনাকে করতাম, কিন্তু চাইলেই কি সব কিছু পাওয়া যায়? কুণাল ঘোষই আসতে রাজি নন আমার চ্যানেলে মুখোমুখি বসতে। যুবরাজের কথা তো ছেড়েই দিন না, দেখি না উনি কোনো সাংবাদিকের মুখোমুখি একা কেন বসেন না জানি না। অস্বস্তিকর প্রশ্ন এড়াবেন বলে জানা নেই। শুধু এই বছরে জার্নি ফলো করে আমি এটা বুঝেছি যে 2011 অভিষেকের এক রূপান্তর হয়েছে, এক মেটামরফোসিস। তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে দলের তরুণ কর্মী সমর্থকদের কাছে এবি হয়েছেন, দলের একটা কর্পোরেট স্ট্রাকচার খাড়া করেছেন, সামন্ততান্ত্রিক ব্যবস্থা, 12 ভূঁইয়ার শাসনের বদলে খানিকটা সভ্য কাঠামো গড়ে তুলতে চাইছেন, ক্ষমতায় থাকার এক মতবাদ এনে দাঁড় করিয়েছেন। এটাও জানি যে সেই মেটামরফোসিসের ফলেই দল আজ এক বাঁকের মুখে দাঁড়িয়ে আছে। আমরা তৃণমূল মডেল 2 দেখব, যদি তৃণমূল আবার ওই 220 বা তার বেশি আসন নিয়ে ক্ষমতায় আসে। কিন্তু সেই ফর্মুলার বাইরে চলে গেলে এবির কাছে কি ট্র্যাক 2 আছে, বিকল্প পথ আছে? জানি না, আমার কাছে তার উত্তর নেই। ভাবুন, ভাবুন, ভাবতে থাকুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।